আমরা যে ক্লাসটা করবো অনলাইন ক্লাস, সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় অধ্যায় নীতিমালার বইয়ের দ্বিতীয় অধ্যায় সর্বমেয়াদী অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। তো সবার আগে আমরা একটু জেনে নিই যে অধ্যায়নটা কি। অধ্যায়ের মধ্যে আর্থিক ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বিনিয়োগের সবকিছু শুরু করে অর্থের উৎস, অর্থ চিহ্নিতকরণ, বাছাইকরণ এবং সর্বোপরি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আমরা জানি যে অর্থায়নের তহবিল সংগ্রহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর উৎসগুলো চিহ্নিত করতে হয়। আর এই উৎসগুলো চিহ্নিত করার জন্য কিছু সুযোগ সুবিধা আমরা বিশ্লেষণ করে থাকি। এর উপর ভিত্তি করে আমাদের অর্থায়নকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চাই তাহলে বুঝতে পারি যে একটি দোকানে তার সাজসজ্জা থেকে শুরু করে দোকান কেনা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং তার জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন পড়ে দোকানের জন্য। কিন্তু তার যাবতীয় দৈনন্দিন যে কাঁচামালগুলো রয়েছে, যে পণ্যগুলো কেনার জন্য যে টাকাটা প্রয়োজন, সেটা কিন্তু তার স্বল্পমেয়াদী, মানে চাইবা মাত্রই তার থেকে দিতে সে বাধ্য হয়। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে স্বল্পমেয়াদী অর্থায়ন দোকানের জন্য এতটুকু প্রয়োজন। তো আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের সংজ্ঞাতে চলে যাই। সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর বা তার এর মধ্যে যে অর্থায়নের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী। এর ক্ষেত্রে বোঝা যায় যে এটা 1 বছর বা তার কম হবে, আর হচ্ছে এটা চলতি মূলধনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে। আচ্ছা, এরপর আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের দুটো উদাহরণ দেখি। যদি এমন হয় যে মুদি দোকানদার তার বাকিতে মালামাল ক্রয় করবে, ব্যাংকের নিকট থেকে 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা নিল, সেটা হচ্ছে বাকিতে ক্রয় করলো। এটা এক ধরনের হতে পারে তার অর্থ চলতি মূলধন সংস্থানের জন্য। দ্বিতীয় হতে পারে যে হাসান ট্রেডার ব্যাংক হতে 2 লাখ টাকা 30 দিনের জন্য নিল এবং শোধ করার প্রতিশ্রুতি দিল, সেটা কি কোনো বাকিতে ক্রয় করলো, সেটা দ্বিতীয় উদাহরণ হতে পারে। তৃতীয় উদাহরণ হতে পারে যে তার যে কোনো কোম্পানি তার চলতি মূলধন পূরণ করার জন্য প্রয়োজন মূলধনের চাহিদা মেটানোর জন্য 2 মাসের জন্য বাণিজ্যিক কাগজ বিক্রি করবে। আমরা এতটুকু জানলাম যে স্বল্পমেয়াদী অর্থায়ন ও স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা জানবো স্বল্পমেয়াদী অর্থায়নের শ্রেণীবিভাগ। এখান থেকে আমরা শ্রেণীবিভাগকে চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখো যে স্বল্পমেয়াদী অর্থায়নকে 3টি ভাগে ভাগ করা আছে: স্বতঃস্ফূর্ত অর্থায়ন, মুদ্রাবাজার ঋণ, ব্যাংক ঋণ। সর্বপ্রথমে আমরা যদি স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে বোঝা যাচ্ছে এটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে, যেটা হচ্ছে সরাসরি ব্যবসার সাথে সম্পৃক্ত। স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে আমরা দৈনন্দিন কার্যাবলী, যে ধারে পণ্য ক্রয় বিক্রয় যে খরচ, এটার মাধ্যমে কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়নের সৃষ্টি হয়। ব্যবসায় ঋণ, এটা খুব পরিচিত একটা শব্দ, যে ব্যবসায় ঋণ। এটা শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে ঋণটা কিসের সাথে সম্পর্কিত, ব্যবসার সাথে সম্পর্কিত। তো ব্যবসায় ঋণের এটা আমরা এইভাবে বলতে পারি, আমি এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি যে ব্যবসায় ঋণটা আমরা কিভাবে বের করি। তো এর আগে একটু এর সম্পর্কে বলে নিই। বিশেষ করে বাকিতে ব্যবসায়ী পণ্য ক্রয়ের ফলে এটা একটা প্রদেয় হিসাব, আর এই হিসাবটা এরকম হতে পারে, আমরা ধরে নিই যে একটি বিক্রয়ের শর্ত অনুযায়ী 15 দিনের মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় হচ্ছে 60 দিন, আর সে এখানে বাট্টা পাবে 2.5% হারে। তাহলে ব্যবসার ঋণটা কি হলো? জাহিদ ট্রেডার্স সে একটা বিক্রয় করার শর্ত দিল যে 15 দিনের মধ্যে তার টোটাল দিন হচ্ছে 60 দিন, কিন্তু সে যদি 15 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে পারে তাহলে সে 2.5% বাট্টা পাবে। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটার মাধ্যমে অঙ্কটা করতে পারবো। CD divided by 100 minus CD into 360 divided by CP minus CD। এখানে CP মানে বোঝানো হচ্ছে যে বাট্টার হার 2.5%, আর এখানে তো 100 আছে, CP এখানে আমরা বসালাম 360 দিন হচ্ছে টোটাল বছরটাকে আমরা 360 দিনে নিই, আর CP এখানে আমাদের টোটাল দিনটা হচ্ছে 60 দিন, আর CD হচ্ছে আমার যে আমি কত দিনের মধ্যে পরিশোধ করতে পারি। যদি আমাকে একটা শর্ত দেওয়া হচ্ছে, শর্তটা হচ্ছে 15 দিন, আমি সেই শর্ত অনুযায়ী করব। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.2048 বা পার্সেন্টেজ নিলে 20.48%। এটা হচ্ছে ব্যবসায় ঋণ। এখন আমাদের কথা হতে পারে যে ব্যবসায় ঋণে কি খরচ নেই? না, এটা একটা ভুল ধারণা। ব্যবসায় ঋণের মধ্যে অবশ্যই খরচ আছে। ব্যবসায় ঋণের নগদ বাট্টার যদি সুযোগ থাকে, আমি যদি সেই বাট্টাটা গ্রহণ না করি তাহলে আমার কি, আমি গ্রহণ না করার কারণে কিন্তু ব্যবসায় ঋণে আমার একটা খরচ তৈরি হবে। তো আমরা এখন বুঝতে পারলাম
যাব ক্রেতাদের নিকট হতে ঋণ। এটা সুন্দর একটা উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। ইটের মালিক, ধরা যাক একজন ইট ব্যবসায়ী বা ইটের মালিক, সে কোনো ইট বানাবে, পরবর্তীতে ক্রেতার কাছে সেটা বিক্রি করবে। তো ইটের মালিক যদি চিন্তা করে যে আমি ইট তৈরি করার আগে আমার যে ক্রেতা আছে তার কাছ থেকে অগ্রিম আমি টাকা নিব, টাকা দিয়ে ইট তৈরি করব, এরপর আমি সেই ইটটা বিক্রি করব। এইভাবে চিন্তা করে যদি ধরেন জুনের 30 তারিখে ইট দেওয়ার কথা থাকে আর পহেলা মে যদি তার কাছ থেকে 1 লাখ টাকা নেওয়া হয় ইটের খরচ পাবো, তাহলে এই যে মে আর জুন এই 2 মাসের যে টোটাল যে টাকাটা তার কাছে আগে অগ্রিম চলে আসলো ক্রেতার কাছ থেকে, সে এই 2 মাস স্বল্প মেয়াদী অর্থায়নটা করলো। এটা পরোক্ষভাবে কিন্তু আমরা বুঝে নিতে পারি যে এটা তার একটা অর্থ সংস্থান হলো। তাহলে আমরা এই ধারণা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে অগ্রিম যদি আমি ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে নিই তাহলে সেটা হবে ক্রেতার থেকে অগ্রিম ঋণ, এটাও এক ধরনের ঋণ। এরপরে স্বতঃস্ফূর্ত অর্থায়নের লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বকেয়া খরচ। আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খরচ রয়েছে, সেই খরচগুলোর মধ্যে হতে পারে যেগুলো আমাদের বকেয়া। আমি সেবাটা আমার এমন হয়েছে যে আমি সেবা গ্রহণ করে ফেলেছি কিন্তু আমি এখন সেটা পরিশোধ করতে পারি। এই ধরনের খরচসমূহকে আমরা স্বল্পমেয়াদী অর্থ সংস্থানেরও উৎস ধরতে পারি। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে লিখেছি এখানে শ্রমিকের মজুরি হতে পারে, টেলিফোন বিল হতে পারে। এই ধরনের উদাহরণগুলো আমরা বকেয়া খরচ হিসেবে নিতে পারি। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব, মুদ্রা বাজার ঋণ। এটা বোঝা যাচ্ছে মুদ্রা বাজার ঋণ হচ্ছে যে বাজারে হচ্ছে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদগুলো বা দলিল ইস্যু করে অর্থ সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে মুদ্রা বাজার ঋণ। আর এখানে 2 ধরনের, একটা হচ্ছে বাণিজ্যিক কাগজ আর একটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। খুব সহজে আমরা জানি বাণিজ্যিক কাগজটা কি। এটা হচ্ছে একটি জামানতবিহীন অঙ্গীকারপত্র যেটা বাজারে বিক্রি করে বৃহৎ নামকরা প্রতিষ্ঠানগুলো করে তাদের স্বল্পমেয়াদী আর্থিক সংস্থান করে। ধরেন তারা কোনো হঠাৎ করে তাদের প্রয়োজন পড়লে এত টাকা, তখন তারা এই বাণিজ্যিক কাগজগুলো বাজারে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বিক্রি টাকাটা তারা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করে থাকে। তো এক্ষেত্রে এর মেয়াদ থাকে 3 মাস থেকে 270 দিন, এর মধ্যে বাণিজ্যিক কাগজের মেয়াদ থাকে। আর নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে এই বাণিজ্যিক কাগজ বিক্রি করা হয়। আর তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা সুদের হারটা কিরকম হয়? নির্ধারিত মূল্য এবং হচ্ছে বিক্রয় মূল্য যে পার্থক্য, তার হচ্ছে বাণিজ্যিক কাগজে ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ, যেটা হচ্ছে তার আয়ের উৎস। এরপর আমরা জানবো ব্যাংকের স্বীকৃতিপত্র। দ্বিতীয় যেটা ব্যাংকের স্বীকৃতিপত্র হচ্ছে একটা বাণিজ্যিক ব্যাংক যে কোনো মেয়াদী ড্রাফট প্রস্তুত করে, গ্রাহককে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় এবং ব্যাংক যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। বিশেষ করে দেখা যায় যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এই জিনিসটা ব্যাংক স্বীকৃতিপত্র দিয়ে থাকে। ব্যাংক তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে সংস্থান করে থাকে। আচ্ছা, এবার আমরা চলে যাবো, আমরা বুঝতে পারলাম মুদ্রা বাজার ঋণ আমাদের দ্বিতীয় যে ভাগ সেটাও শেষ হয়ে গেল। এরপর আমরা তৃতীয় ভাগে চলে যাব, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণটাকে আমরা সহজেই বুঝি। ব্যাংক ঋণ কথাটা আমাদের বোঝা যাচ্ছে ব্যাংক যে ঋণ দিয়ে থাকে। এই ঋণগুলোকে 2 ধরনের বলা যায়, একটা হচ্ছে জামানতহীন আর একটা হচ্ছে জামানতযুক্ত। জামানতহীন বলতে আমরা এখানে বুঝতে পারছি স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি যদি জামানত হিসেবে না রাখা হয় সেটাই হচ্ছে জামানতবিহীন ঋণ। এক্ষেত্রে জামানতবিহীন ঋণকে আমরা আবার কয়টি ভাগে ভাগ করতে হচ্ছে? এখানে 3টি ভাগে। একটা হচ্ছে ঋণ রেখা, একটা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ, আর একটা হচ্ছে লেনদেন ঋণ। এগুলো সম্পর্কে এখানে আমি ডিটেইলস লিখেছি এবং আমি এটা ব্যাখ্যা করব তোমাদেরকে। যে জামানতহীন ঋণ আমি তো প্রথমেই বলে নিয়েছি যে এক্ষেত্রে কোনো জামানত রাখা হবে না, কোনো সম্পদ বা স্থাবর কোনো সম্পদ রাখা হবে না। এক্ষেত্রে কি করা হবে? তাহলে এক্ষেত্রে ব্যাংক কিছু ঋণের ব্যবস্থা করবে, যে ঋণগুলো বিভিন্ন ধরনের হবে। ঋণ রেখার মধ্যে ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ রেখা, একটা লেনদেন ঋণ। আমরা যদি ঋণ রেখাটা চিন্তা করি, যে ধরে নিলাম একটা কোম্পানি, সান কোম্পানি, সে হচ্ছে সবুজ ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণ নেবে। 10% সুদের হার থাকবে এবং তাকে একটা এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে ক্ষতিপূরণমূলক জমা থাকবে 20%। তাহলে সে কি পরিমাণ ঋণ গ্রহণ করলো? টোটাল যে 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকা থেকে আমরা 2 লাখ টাকা 20% আমরা মাইনাস করব। তাহলে যে টাকাটা হবে 1,60,000 টাকা, এইটা সুদ প্রদান করবে। তবে সুদ প্রদান এতটুকু টাকা সে পাবে, সে ঋণ গ্রহণ করবে, কিন্তু সুদ তাহলে কতটুকু সে দিবে? সুদ দিলে সে টোটাল কত টাকা নিচ্ছে সবুজ ব্যাংক থেকে? 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকার উপর তাকে কত সুদ প্রদান করতে হবে? 10%। তাহলে আমরা বুঝতে পারতেছি ঋণ রেখাটা হচ্ছে এমন
গত বছর সেটা সে 6 লাখ টাকা উত্তোলন করে ফেলে। তাহলে সুদের হার থাকে এখানে 10% আর এইখানে আরেকটা নতুন যেটা থাকবে সেটা হচ্ছে বাধ্যবাধকতা ফি। আগেরটাতে ছিল ঋণের ছিল ক্ষতিপূরণমূলক জমা আর এটাতে ছিল বাধ্যবাধকতা ফি, যে ফিটা তাকে দিতেই হবে। এখন আমরা দেখি টোটাল সে 10 লাখ টাকা নিল, গত বছর যে 6 লাখ টাকা উত্তোলন করে ফেললো, তাহলে তার থাকে কতটুকু? অব্যবহৃত ঋণ 4 লাখ টাকা। এখন এই 4 লাখ টাকার উপরে কিন্তু তাকে দিতে হবে 1% বাধ্যবাধকতা ফি। এই অব্যবহৃত ব্যবহার যে করে ফেলছে 6 লাখ টাকা সেটার উপরে না, সে অব্যবহৃত টাকার উপরে 1% বাধ্যবাধকতা ফি পরিশোধ করবে। তাহলে সে সুদের হারটা কত টাকার উপরে করবে? সে সুদের হারটা যে টাকাটা সে নিয়ে ফেললো, তবে ব্যবহৃত যে টাকাটা ঋণের পরিমাণ কত? 6 লাখ টাকা, সেই টাকার উপর সে 10% সুদ পরিশোধ করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে ঋণ টাকাটা হচ্ছে সেখানে একটা সুদের হার থাকবে, ক্ষতিপূরণমূলক জমা থাকবে, সে ক্ষতিপূরণমূলক জমাটা দেওয়ার পরে যে টাকা থাকবে সেটাই হচ্ছে তার আসল ঋণের পরিমাণ। আর ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই টাকা যতটুকু টাকা সে ব্যবহার করে ফেলেছে সেটার উপরে না, সে যতটুকু অব্যবহৃত থাকে তার উপরে সে বাধ্যবাধকতা ফি দিবে, আর বাকি যে টাকাটুকু সে ব্যবহার করে ফেলেছে ঋণে সেটার উপরে সে সুদের হার প্রদান করবে। তাহলে আমরা এখন শেষে যেটা জানতে পারবো জামানতহীন ঋণের শেষেরটা হচ্ছে লেনদেন ঋণ। সহজভাবে বোঝা যায় যে ঘূর্ণায়মান ঋণ বা ঋণ রেখা থেকে ভিন্ন এক ধরনের ঋণ, সেটা হচ্ছে লেনদেন ঋণ। যেমন একজন ঠিকাদার সে টেন্ডার করার জন্য যদি সে 10 লাখ টাকা প্রয়োজন পড়ে, সে তখন আর এই ঋণ রেখা বা ঘূর্ণায়মান ঋণ রেখা ব্যাংকের কাছ থেকে কোনো ঋণ নেবে না, সে তখন সরাসরি লেনদেন ক্ষেত্রে এই ঋণটা নেবে। সে যদি বছরে 3টা টেন্ডার পায়, তার 3 বারে টাকা প্রয়োজন হতে পারে, সে 3 বারের জন্য এই লেনদেন ঋণটা নিয়ে সে ব্যাংকের কাছ থেকে উপকৃত হবে। তো শেষ হলো আমাদের জামানতবিহীন ঋণের অংশ। এরপর আমরা চলে যাব জামানতযুক্ত ঋণ। জামানতযুক্ত ঋণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে আর একটা হচ্ছে মজুত পণ্য বন্ধকের মাধ্যমে। প্রাপ্য বিলটা আসলে কি? আমরা এবার প্রাপ্য বিল সম্পর্কে একটু জেনে নিই। প্রাপ্য বিল হচ্ছে এমন ধরনের একটা চলতি সম্পদ যেটা সহজে নগদে অর্থ রূপান্তর করা যায়। প্রাপ্য বিলে জামানত হিসেবে রেখে বা ব্যবহার করে তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে। এক্ষেত্রে প্রাপ্য বিলগুলোর মান, মেয়াদকাল ইত্যাদি আমরা বিশ্লেষণ করে সন্তুষ্ট হলে তখনই আবেদনকারীর জন্য প্রতিষ্ঠানকে প্রাপ্য বিলের মোট 60 থেকে 90% পর্যন্ত ঋণ মঞ্জুর করা হয়। এটা হচ্ছে প্রাপ্য বিল বন্ধক রাখার ক্ষেত্রে। যদি প্রাপ্ত বিলটাকে বন্ধক রাখা হয় তাহলে সেটা প্রতিষ্ঠান 60 থেকে 90% দেখে তাকে ঋণ মঞ্জুর করবে তার আবেদনের প্রেক্ষিতে। এরপরে যেটা প্রাপ্য বিল বাট্টাকরণ, আমরা জানি কি বাট্টাকরণ হচ্ছে একটা ছাড়। তো প্রাপ্য বিলের উপর কিভাবে বাট্টাকরণ হবে? এখন এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে। যেমন একজন ক্রেতা যদি জানুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা দিয়ে যদি বাকিতে ক্রয় করে, বিক্রেতার নিকট একটি দলিলের মাধ্যমে এই বলে অঙ্গীকার করে যে সে আগামী 30 দিনের মধ্যে সেই টাকাটাকে সে পরিশোধ করবে, কিন্তু এমন অবস্থা সে পরিশোধ করবে বললো, অঙ্গীকার করবে, কিন্তু বিক্রেতা যদি এই মুহূর্তে তার টাকার প্রয়োজন পড়ে তখন সে কি করবে? বিক্রেতা যদি এই মুহূর্তে টাকার প্রয়োজন পড়ে তখন সেই প্রাপ্য বিলটা ব্যাংকে জমা দিয়ে 2% বাট্টাতে সে টাকা তুলে নিতে পারে। আর এই যে 2% বাট্টাতে তুলে নেওয়াতে সে 10,000 বাট্টা কারণে সে যদি 10,000 টাকা নেয়, 10,000 টাকা নেয়, সেটা 2% সে বাট্টা করে সে 9,800 টাকা ব্যাংক হতে তুলে নিতে পারে। বিক্রেতা ব্যাংকের মাধ্যমে তাদের প্রাপ্য বিলটা বাট্টাকরণ করবে। সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হচ্ছে মজুত পণ্য বন্ধকের মাধ্যমে। এটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জানি মজুত পণ্যটা কি। যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুত পণ্য কি হতে পারে? তার কাঁচামাল, তার আংশিক উৎপাদিত পণ্য বা উৎপাদিত দ্রব্য হচ্ছে তার মজুত পণ্য। তো মজুত পণ্যগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দামে করা হয়, সেটা হচ্ছে মজুত পণ্যের বাজার মূল্য পুস্তক মূল্য থেকে বেশি হয়। আমরা এটা খুব সহজেই জানি যে মজুত পণ্যের বাজার মূল্য তার পুস্তক মূল্য থেকে বেশি হয়। আর বাণিজ্যিক ব্যাংক মজুত পণ্যের বাজার মূল্যের একটি নির্দিষ্ট অংশ, যেমন 70 থেকে 90% ঋণ প্রদান করে থাকে। তার মানে হচ্ছে ব্যাংক যখন তাকে ঋণ দেয় তখন তার মজুত পণ্যের উপর সে দেখে যে মজুত পণ্যটা কি অবস্থায় আছে, তার মান কি দেখার পরে তাকে 70 থেকে 90% সুদ দেয়। এক্ষেত্রে ব্যাংক আরেকটি কাজ বিবেচনা করে, মজুত পণ্য
ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের বাধ্যবাধকতা দেখে ব্যর্থ হলে মজুত পণ্য বিক্রি করে সে কিন্তু পুস্তক মূল্যে বিক্রি করতে পারে। আর ব্যাংক এই ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করে, সেটা হচ্ছে মজুত পণ্যের বিক্রয়ের যোগ্যতা কেমন, বাজার মূল্য কেমন, মজুত পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা কেমন এবং বাজার মূল্যের স্থিতিশীলতাকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো তা আমরা দেখতে পেলাম যে স্বল্পমেয়াদী অর্থায়ন শ্রেণীবিন্যাস থেকে আমরা দেখতে পেলাম স্বতঃস্ফূর্ত অর্থায়ন, মুদ্রা বাজার, ব্যাংকিং এবং প্রতিটার বিভিন্ন পার্টে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। তো করোনার মধ্যে সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং আমাদের কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।